নিলয়, এমন করো না, আমি ব্যথা পাচ্ছি তো, প্লিজ ছাড়ো। এই তো বেবি হয়ে গেছে, আর একটু অপেক্ষা করো। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে নিলয় আর বারবার হাতের ঘড়ি দেখতেছে আর মনে মনে বলতেছে, বের করে ফেলবো। শালার আজকে বাসটা এত দেরি করে আসতেছে কেন? অফিসে নতুন ম্যাডাম আসবে, আর আজকেই বাসটা বের করে আসতে হলো। তাই আর কত দেরি হবে বাস আসতে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বলতেছেন আসতেছে। এই তো ভাই, বাস চলে এসেছে, তাড়াতাড়ি উঠুন। আপনার তো আবার বেশি তাড়া। প্রতিদিন এইরকম করেন আমাদের সাথে। সামনে যে আবার কি হয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনার যদি এত দেরি হয় অফিসে যাইতে, তাহলে আপনি সকাল 7টায় বাসে উঠে চলে যাবেন। তাহলে আপনার জন্য ভালো হবে এবং আমাদের আর বকা শুনতে হবে না। নিলয় কিছু না বলে তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ল। বাস কাউন্টার থেকে ছাড়তেই দীর্ঘ 15 মিনিট পর নিলয় চলে আসলো তার অফিসের সামনে। তাড়াতাড়ি করে অফিসের ভিতরে আসতেই পিয়ন এসে বলতে লাগলো, নিলয়, তোমাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে যে এক্ষুনি ম্যাডামের রুমে যাওয়ার জন্য। আজকে ম্যাডাম নতুন এসেছে, আর তুমি আজকে অফিসে আসতে দেরি করছো। ম্যাডাম কি কি বলে কে জানে। তাড়াতাড়ি যাও, ম্যাডাম বসে আছে তার কেবিনে তোমার অপেক্ষায়। আচ্ছা চাচা, আপনি যান, আমি এখনই যাইতেছি। পিয়ন চলে যেতেই নিলয় তার কেবিন থেকে বের হয়ে চলে আসলো তার বসের কেবিনে। ভিতরে প্রবেশ করতেই তার বস বলতে লাগলো, মিস্টার নিলয়, আপনি এই অফিসের বস নাকি এই অফিসের কর্মচারী, কোনটা? ম্যাডাম, আমি তো এই অফিসের কর্মচারী। কেন ম্যাডাম, কি হয়েছে? আর সরি, আজকে অফিসে আসতে দেরি হয়ে গেছে। বাস নষ্ট হয়ে গিয়েছিল, এটার জন্য তাড়াতাড়ি আসতে পারি নাই। আপনার বাস নষ্ট হয়েছে নাকি আপনার পা কেটে গেছে, এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার অফিসের কর্মচারীগুলো ঠিকঠাক মতো অফিসে আসতেছে কিনা। আপনি অফিসে আসেন নাই, এটার জন্য আপনার পানিশমেন্ট আছে। জি ম্যাডাম, বলেন আমার কি পানিশমেন্ট, আমাকে কি করতে হবে? যেহেতু আপনি আজকে দেরি করে অফিসে এসেছেন, সো আপনার পানিশমেন্ট হচ্ছে আপনি আজকে পুরো অফিসটা ভালোভাবে পরিষ্কার করবেন। এমন ভাবে পরিষ্কার করবেন যাতে ঝকঝক করে। ম্যাডাম, আমি এই কাজ করতে পারবো না। এই কাজের জন্য তো লোক আছে। লোক যদি না থাকতো তাহলে আমি করতে পারতাম, কিন্তু এখন আমি করতে পারবো না। যেহেতু আপনি করতে পারবেন না, তাহলে আপনি এই অফিস থেকে রিজাইন দিয়ে চলে যান। আমি আর আপনাকে কিছু বলতে পারবো না। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় নীলা আবারও নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার নিলয়, আপনাকে শেষবারের মতো বলবো, আপনি এই কাজটা করবেন নাকি করবেন না। না করতে চাইলে আমাকে এখন বলতে পারেন, আমি আমার অফিসের জন্য স্টাফ নিয়োগ দিব। জি ম্যাডাম, আমি করতে রাজি আছি, যাচ্ছি এখনই। এই বলে নিলয় চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে থেকে আবারও চেয়ার থেকে উঠে চলে আসলো ওইখান থেকে ওয়াশরুমে, যেখানে সব কিছু রাখা আছে মোছার জন্য। সব কিছু নিয়ে ওইখান থেকে নিলয় চলে আসলো পাঁচতলায়। পাঁচতলা থেকে মুছতে লাগলো। এইদিকে নীলা তার কেবিনে বসে সিসিটিভি ফুটেজে সব কিছু দেখতেছে আর মনে মনে বলতেছে, আব্বু তো বলেছে ছেলেটা খুবই ভালো, কিন্তু ছেলেটা তো দেখতেছি খুবই বলদ। এই ছেলেকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবো। দেখা যাক কতটুকু কাজ করানো যায়। সবকিছু পরিষ্কার করতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। এই বলে নীলা কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর সিসিটিভি ফুটেজে তাকিয়ে দেখে নিলয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। এটা দেখে নীলা তাড়াতাড়ি করে ফোন দিল নিলয়কে। এইদিকে নিলয় পকেটে থাকা ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে তাকিয়ে দেখে অফিসে বসের কেবিন থেকে কল এসেছে। এটা দেখে নিলয় একটা ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, এই যে ম্যাডাম, মনে হয় আমাকে সিসিটিভি ফুটেজে দেখে ফেলেছে আমি যে গল্প করতেছি। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি, না হলে ম্যাডাম আবার আমার উপরে রেগে যাবে। অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিলাম, যদি এই চাকরিটা হারিয়ে যায়
তাহলে অন্য কোথাও চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। নিলয় এইসব ভাবতে ভাবতে তার ফোনটা কেটে গেল। এদিকে নিলয় ফোনের দিকে তাকিয়ে দেখে তার ফোন কেটে গেছে। এটা দেখে আরেকটা ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, আজকে মনে হয় আমার চাকরিটা চলেই গেছে। তাড়াতাড়ি ম্যাডামের কেবিনে যাই, গিয়ে দেখি ম্যাডাম আবার কি বলে। আমাকে কাজ সব বাদ দেই। এইদিকে নিলয় দৌড়ে দৌড়ে যাইতেছে, অন্যদিকে নীলা হেঁটে হেঁটে আসতেছে নিলয়ের কাছে। বাম পাশ থেকে নীলা আসতেছে, ডান পাশ থেকে নিলয় যাইতেছে। হঠাৎ ঠুস করে দুজনের মাথা দুজনের সাথে এক হয়ে মাটিতে পড়ে গেল দুজন। এদিকে নীলা নিচে পড়ে ব্যথায় কান্না করতে লাগলো আর বলতে লাগলো, নিলয়ের বাচ্চা, তোকে তো আজকে আমি এই অফিস ছাড়া করব। এমনিতেই দেরি করে এসেছিস, পানিশমেন্ট দিয়েছি, এতেও শিক্ষা হয়নি। আবার মেয়েদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লার্ট করিস। আজকে তো তোর চাকরি আমি খেয়ে ফেলবো। নিলয় নিচে পড়ে হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি করে নীলার কাছে এসে পা দুইটা জড়িয়ে ধরে বলতে লাগলো, ম্যাডাম ম্যাডাম প্লিজ এরকম করবেন না। আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি, 6 মাস ধরে কাজ করতেছি, কেউ কিছু বলে নাই। আর আপনি আজকে নতুন অফিসে এসে এই রকম করতেছেন কেন আমার সাথে? প্লিজ এরকম করবেন না, আমাকে ছেড়ে দেন। তোকে পানিশমেন্ট দিয়েছি, তুই পানিশমেন্টের কাজ তাড়াতাড়ি শেষ করে তোর নিজের কাজ করবি, তা না করে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের সাথে গল্প করতেছিস। গল্প করাচ্ছি তোকে, আবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। এটার জন্য তো শাস্তি পাবি তুই। ম্যাডাম আমি কি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি? আমি তো দেখি নাই। আপনাকে দেখলে তো আর ধাক্কা দিতাম না। এই দেওয়ালটা যদি না থাকতো তাহলে তো আমি আপনাকে নিশ্চয়ই দেখতে পাইতাম, তখন তো আর আপনার সাথে ধাক্কা খেতাম না। তুই যে বড় লুচ্চা, এটা আমি আজকে দেখেই বুঝে গেছি। তাড়াতাড়ি কাজ শেষ করে আমার কেবিনে আয়, তোর জন্য রিজাইন লেটার লিখতেছি আমি। এই বলে নীলা কোনোরকম ওইখান থেকে উঠে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে ফোনটা হাতে নিয়ে ফোনের ক্যামেরা চালু করতে দেখতে পেল কপালে একটা আলো হয়ে গেছে। এটা দেখে নীলা আরো রেগে গেল। আজকে শুধু একবার আমার কেবিনে আসুক, এরপরে তাকে মজা বোঝাবো। আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে আবার আমার সাথে ফাজলামি করা, ফাজলামি বের করব আমি। এইসব কথা বলতেছে নীলা, অন্যদিকে নীলয় বসে বসে গালে হাত দিয়ে ভাবতেছে আর বলতেছে, আজকে সারাদিনে কি আমি এই পুরো অফিস পরিষ্কার করে শেষ করতে পারবো নাকি পারবো না? আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে পুরো অফিস, না হলে তো ম্যাডাম আবার আমার উপরে রেগে যাবে, তখন আবার চাকরি থেকে বের করে দিবে। এমনিতেই রেগে আছে। এইসব বলতেছে নিলয় আর কাজ করতেছে। বিকেল 5টা, সাবিকে ছুটি দিয়ে দিয়েছে। নিলয় এখনো মুছতেছে সব কিছু। এমন সময় নীলা নিলয়ের সামনে এসে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার নিলয়, আপনি আর কতক্ষণ এভাবে মজা করবেন? সবাই তো চলে গেছে, 6টা বেজে গেছে। আপনি বাড়িতে চলে যান কাজ থেকে, আর অফিসে আসার দরকার নেই। ম্যাডাম আমার সাথে প্লিজ এমন করবেন না, আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এমন ভুল করব না, প্লিজ আমাকে মাফ করে দেন। আপনাকে যদি মাফ করার ইচ্ছে থাকতো তাহলে তো এইভাবে পুরো অফিস পরিষ্কার করানোর দরকার ছিল না। এই নেন আপনার রিজাইন লেটার, আপনি কাল থেকে আর আসবেন না। এই বলে নীলা কাগজটা নিলয়ের হাতে দিয়ে চলে আসলো ওইখান থেকে বাসায়। অন্যদিকে নিলয় পুরো কাজ শেষ করে রাস্তা দিয়ে হাঁটতেছে আর সিগারেট খাচ্ছে। এমন সময় তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বোন নীলাদ্রি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলাদ্রি বলতে লাগলো, ভাইয়া তুমি এখন কোথায় আছো? তোমাদের অফিস তো সেই 5টায় ছুটি হয়ে যায়, এখনো কেন আসতেছো না? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, কোনো সমস্যা হয় নাই। এমনিতে আজকে একটু বসের সাথে জরুরি কাজ ছিল তো, তাই আর কি বসের সাথে কাজ করলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব, চিন্তা করিস না। ঠিক আছে ভাইয়া, আসো তাহলে বাসায় তাড়াতাড়ি, তোমার জন্য অপেক্ষা করতেছি। এই বলে নীলাদ্রি কলটা কেটে দিল। এইদিকে নিলয় ভারাক্লান্ত মন নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে।
অন্যদিকে নীলা বাড়িতে এসে ফ্রেশ হয়ে ছোপাই বসে আছে এবং টিভি দেখতেছে। এমন সময় তার আব্বু এসে বলতে লাগলো, কিরে নীলা, আজকে অফিস কেমন লাগলো? সবার সাথে ভালো ব্যবহার করেছিস তো? সবাই তোর সাথে কেমন ব্যবহার করেছে? সবাই তো ভালো ব্যবহার করেছে, কিন্তু একটা ছেলে আছে, কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, নিলয়। ওই ছেলেটা এত দুষ্টু, দেখে মনে হয় সব সময় দেরি করে আসে অফিসে, তাই না আব্বু? নিলয়ের কথা বলতেছিস? ছেলেটা একটু দুষ্ট হলেও কাজে খুব ভালো। তুই কয়েকদিন তার সাথে ভালো ব্যবহার করে দেখবি ছেলেটা কত সুন্দরভাবে তোকে সব কাজ করে দেয়। ঠিক আছে, এটা না হয় পরে দেখা যাবে। আজকে সে আমার মাথা আলু বানিয়ে দিয়েছে। আজকে দেরি করে এসেছে, প্লাস আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এটার জন্য আমি তাকে দিয়ে পুরো অফিস পরিষ্কার করিয়েছি এবং তার হাতে একটা কাগজের খামের ভেতরে 3,000 টাকা দিয়েছি। এটার জন্য সে হয়তো খুলে দেখে নাই, কারণ আমি তাকে বলেছি যে এটা তার রিজাইন লেটার। তুই ছেলেটার সাথে কাজটা একদম ঠিক করিসনি। ছেলেটা খুব ভালো ছেলে। কালকে ফোন দিয়ে তুই ছেলেটাকে অফিসে নিয়ে আসবি, এটাই আমার শেষ কথা। কালকে আনতে পারবো না, আরো 2-1 দিন যাক, এরপর তাকে ফোন দিব, বকাঝকা করবো, এরপর তাকে অফিসে আনবো। এই বলে নীলা চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে গান শুনতেছে এবং ল্যাপটপে অফিসের কাজ করতেছে। অন্যদিকে নিলয় তার রুমে বসে বসে কি করবে না করবে এইসব ভাবতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, নিলয়, তোমার খামের ভিতরে 3,000 টাকা আছে। আজকে তুমি অফিস পরিষ্কার করেছো, এটার জন্য 3,000 টাকা দিয়েছে তোমাকে। কিন্তু স্যার, ম্যাডাম তো আমাকে বলেছে যে ওইটার ভিতরে আমার রিজাইন লেটার রাখা আছে। আমাকে নাকি রিজাইন দিয়ে দিয়েছে। এখন আপনি বলতেছেন ওইটার ভিতরে টাকা আছে? আমার বিশ্বাস হচ্ছে না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি খাম খুলে দেখো, তাহলে বুঝতে পারবে কি রাখা আছে আর কি রাখা নেই। নিলয় কলটা কেটে দিয়ে ড্রয়ারের ভিতর থেকে খাম বের করে খুলতেই দেখতে পেল 3,000 টাকা রাখা আছে, কিন্তু কেন রিজাইন লেটার নেই। এটা দেখে নিলয় খুশি হয়ে আবারও মনে মনে দুষ্টু বুদ্ধি এঁকেছে আর মনে মনে বলতেছে, মিস নীলা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমাকে দিয়ে পুরো অফিস পরিষ্কার করিয়েছেন। এটার জন্য তো আপনাকে শাস্তি পেতেই হবে। আপনি অফিসের বস হয়েছেন তো কি হয়েছে, আপনাকে তো শাস্তি দিয়েই ছাড়বো। এখন ঘুমাই, কালকে তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, না হলে আবার কি না কি বলে। এই বলে নিলয় ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। নিলয় তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রওনা দিল অফিসের দিকে। বাস স্টপে এসে দাঁড়াতেই দেখতে পেল বাস আসতেছে। ঠিক টাইমে বাস আসতে দেখে নিলয় খুশি হয়ে গেল আর বলতে লাগলো, যাক, আজকে আর কেউ আমাকে বকা দিতে পারবে না, তাড়াতাড়ি অফিসে পৌঁছে যাব। এই বলে নিলয় বাসে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। ভিতরে নিলয়কে প্রবেশ করতে দেখে নীলা বলতে লাগলো, এই যে মিস্টার নিলয়, আপনাকে না আমি অফিস থেকে বের করে দিয়েছি, তাহলে আপনি আবার এখানে এসেছেন কেন? এখান থেকে চলে যান। ম্যাডাম, আমি আমার ভুলের জন্য বড় বসের কাছে মাপ চেয়ে নিয়েছি। বস বলেছে যে অফিসে আসার জন্য। আর সরি, কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আমাকে কি মাফ করে দিবেন না? মাফ করা যায় যদি আপনি আমার কথা অনুযায়ী চলতে পারেন, তাহলে আমি মাফ করব। আর যদি না চলতে পারেন তাহলে আমি মাফ করব না। বলেন ম্যাডাম, আপনার কি কথা অনুযায়ী চলতে হবে? আমি আপনার সব কথা অনুযায়ী চলতে রাজি আছি। এখানে বলা যাবে না, এখানে সবাই দাঁড়িয়ে আছে। চলেন আপনি আমার কেবিনে গিয়ে এরপর আপনাকে সব খুলে বলবো। ঠিক আছে, চলেন তাহলে আপনার কেবিনে যাওয়া যাক। দেখি আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে পারেন। এই বলে নিলয় নীলার পিছু পিছু চলে গেল। কেবিনের ভিতরে প্রবেশ করতে নীলা দরজাটা লাগিয়ে দিল আর বলতে লাগলো, যতক্ষণ আপনি এই অফিসে কাজ করবেন ততক্ষণ আপনি আমার পা টিপে দিবেন, আর বেশি কিছু করতে হবে না। যদি ম্যাডাম আপনি অনুমতি দেন তাহলে আপনার পা কেন, আপনার পুরো শরীর টিপে দিতে পারি। ফিসফিস করে কি বলেন? ফিসফিস করে কিছু না বলে সোজাসুজি বলে ফেলেন, কি বলতে চাইছেন? না মানে ম্যাডাম, ফিসফিস করে কিছু বলি নাই। আমি বলতে চাইতেছি যে যদি আমি আপনার শরীর টিপে দেই, যদি কেউ দেখে
তাহলে তো সবাই আপনাকে খারাপ মনে করবে, সাথে আমাকেও, আর বলবে যে আমি আপনার সাথে খারাপ কিছু করেছি। তখন আপনি তাদেরকে কি জবাব দিবেন? তাদেরকে কি জবাব দিব এটা তোর দেখতে হবে না। তোকে যেটা বলেছি সেটা কর, আমার পার্টি পেতে তাড়াতাড়ি। নিলয় নীলার পায়ের কাছে এসে পায়ে তাকাতে দেখতে পেল পা দুইটা অনেক সুন্দর। এটা দেখে নীলার পায়ে একটা চিমটি কেটে দিতেই নীলা ব্যথায় কুকিয়ে ওঠে, বলতে লাগলো, এই, তোকে বলিস আমার পা টিপে দেওয়ার জন্য, তুই কেন আমার পায়ে চিমটি দিলে? যা এখান থেকে। আরে ম্যাডাম, আমি আপনার পায়ে চিমটি দেই নাই। আমার নখ অনেক বড় তো, এটার জন্য আপনার পায়ে চিমটি লেগে গেছে। সরি। আর এমন হবে না। থাক, আমার পা টিপে দেওয়ার দরকার নেই, তুই এখন এখান থেকে চলে যা। না ম্যাডাম, আপনি যেহেতু আমার কাছে বলেছেন আমি আপনার পা টিপে দিতাম, তার মানে আমি আপনার পা টিপে দিব। এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই বলে নীলার পা টিপে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ টিপে দেওয়ার পর নীলা তার পা দুইটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, হয়েছে, আর পা টিপে দিতে হবে না, এখন এখান থেকে যা, তোর কেবিনে গিয়ে কাজ কর। নীলয় চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলয় মনে মনে বলতে লাগলো, ইস, ম্যাডামের পা দুইটা এত সুন্দর, আগে জানলে তো চিমটি না দিয়ে ভালোভাবে আদর করে দিতাম। মনে হয় ওই জায়গাটা লাল হয়ে গেছে, অনেক জোরে চিমটি মেরেছি। এই সব কিছু চিন্তা করতেছে নীলয়। এমন সময় তার কেবিনের ভিতর প্রবেশ করলো ম্যানেজার আর বলতে লাগলো, নিলয় 3 দিন আগে যে তোমাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম শেষ করার জন্য, ওই প্রজেক্টের কাজ শেষ করেছো নাকি আরো দেরি হবে? স্যার, ওই প্রজেক্টের কাজ শেষ করে ফেলেছি এবং আরও 2 দিন আগে শেষ হয়েছে। আপনাকে দিব করে আর দিতে পারি নাই। এই নেন আপনার প্রজেক্টের ফাইল, আরও যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন। এখন তো ফ্রি আছি, বসে আছি, এখন বসে না হয় কাজ করি। আমার কাছে তো কোনো কিছু নেই, হয়তো ম্যাডামের কেবিনে আছে, তুমি চাইলে ম্যাডামের কেবিন থেকে নিয়ে আসতে পারো। স্যার, ম্যাডাম তো আমার সাথে খারাপ ব্যবহার করে, কালকে তো দেখলেন কী রকম খারাপ ব্যবহার করেছে। আপনি একটু যদি আমাকে এনে দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আমি ম্যাডামের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি, যদি আমি পারি তাহলে আমি নিয়ে আসবো, আর যদি ম্যাডাম বলে তোমাকে যাওয়ার জন্য তাহলে তোমাকে যেতে হবে, তখন কিন্তু আর না করতে পারবে না। ঠিক আছে স্যার, যদি ম্যাডাম বলে তাহলে আমি আর না করব না, আমি নিজে গিয়ে নিয়ে আসব। এখন তাহলে আপনি ম্যাডামের সাথে কথা বলেন। ম্যানেজার চলে গেল তার কেবিনে। নীলার সাথে কথা বলে নীলয়কে জানিয়ে দিল যাওয়ার জন্য। এদিকে নীলয় বুকে থুতু দিয়ে যেতে লাগলো নীলার কেবিনের দিকে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নীলার কেবিনে। ভিতরে প্রবেশ করতেই নীলয় বলতে লাগলো, ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? আমি আপনাকে ডাক দিয়েছি, আপনি নাকি আপনার কেবিনে অযথা বসেছিলেন। আমি আপনাদেরকে বেতন দেই, এই অফিসে চাকরি করেন, বসে থাকার জন্য না। এই নেন 2টা ফাইল, কখন জমা দিতে পারবেন এটা আমাকে বলেন। নীলয় ফাইল দুইটা খুব ভালোভাবে দেখে এরপর বলতে লাগলো, ম্যাডাম, আজকে তো আর জমা দিতে পারবো না, কালকে বিকালের দিকে বা সন্ধ্যায় অফিস ছুটির সময় জমা দিতে পারবো। যদি এইটুকু সময় দেন আমাকে তাহলে আমি কাজটা করতে পারবো, আর যদি সময় না দেন তাহলে আমি পারবো না। ঠিক আছে, আপনাকে কাল সন্ধ্যা অবধি সময় দিলাম, আপনি সন্ধ্যার মধ্যে আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিয়ে যাবেন। এর মধ্যে আমি আপনার কাছ থেকে কোনো বাহানা শুনতে চাই না। ঠিক আছে ম্যাডাম, আর যদি এর আগে কাজ শেষ হয়ে যায় তাহলে আমি আপনাকে জানিয়ে দিব। এই বলে নীলয় ফাইলটা নিয়ে ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। বসে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর নীলয় চলে আসলো ক্যান্টিনে। খাওয়া দাওয়া শেষ করে আবারও তার কি নিয়ে এসে কাজ করতে লাগলো। বিকেল 5টা অবধি কাজ শেষ করে চলে আসলো বাসায়। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে নীলয় তার রুমে এসে বসে বসে কাজ করতেছে। এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো নীলাদ্রি, নীলয়ের ছোট বোন। নীলয়কে কাজ করতে দেখে নীলাদ্রি বলতে লাগলো, ভাইয়া, তোমার অফিসের বস নাকি মেয়ে?
আমি সব কি শুনতেছি? তুমি নাকি তোমার বসের সাথে টাঙ্কি মারো, না মানে তোমার বসের সাথে রিলেশন করো। আমি যা শুনতেছি তা কি সত্যি? তোকে এইসব কথা কে বলেছে? এইসব কথা একদম বাজে কথা। আমি আমার বসের সাথে খুব ভালো ব্যবহার করি। আমার বস খুবই ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। হ্যাঁ জানি জানি, তুমি তোমার বসের সাথে একটু রিলেশন করো, কিন্তু আমাকে বলবে না। আমাকে বললে তো আমি আবার আম্মুর কাছে বলে দিব এটার জন্য। দেখ নীলাদ্রি, আমি এখন কাজ করতেছি, আমাকে বিরক্ত করিস না। এখান থেকে যা তো। আমি যেহেতু একবার বলেছি আমি তার সাথে রিলেশন করি না, তার মানে আমি তার সাথে রিলেশন করি না। এর একটা বেশি কথা শুনতে চাইলে নীলাদ্রি আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে নীলা খাওয়া দাওয়া শেষ করে তার রুমে বসে কাজ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম আসসালামু আলাইকুম। নিলয়ের কাছে 2টা ফাইল দিয়েছিলেন আপনি, ওই 2টা ফাইল নিলয় কবে দিতে পারবে বলেছে। নিলয় তো বললো কালকে দিয়ে দিবে। কেন, কি হয়েছে? তারা চাপ দিতেছে নাকি ফাইলের জন্য? আসলে ম্যাডাম, ফাইল 2টা 10 দিন ধরে আমাদের কাছে পড়ে রয়েছে। আমার খেয়াল ছিল না আপনাকে দেওয়ার জন্য, আজকে খেয়াল হয়েছে তাই দিয়েছি। 15 দিনের কথা বলে কাজটা নিয়েছিলাম, আজকে 10 দিন চলে যাইতেছে। বলেছে যে 3 দিনের মধ্যে ফাইলের কাজ তাদেরকে দিতে হবে, যদি আমরা না দিই তাহলে তারা নাকি আমাদের সাথে আর কাজ করবে না। আচ্ছা, আপনি তাদেরকে বলে দেন কালকে রাত 9টার দিকে প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ ওইখানে এসে আমার সাথে দেখা করে ফাইল নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি নিলয়কে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। আমি তাহলে ফোন রাখলাম। এই বলে ম্যানেজার কলটা কেটে দিল। অন্যদিকে নিলয়ের নাম্বারে কল দিতে নিলয় কলটা রিসিভ করে কানের কাছে আনতে নীলা বলতে লাগলো, হ্যালো মিস্টার নিলয়, আপনি কি কালকে সকাল 10টার মধ্যে ফাইলটা আমাকে দিতে পারবেন? যদি আজকে সারা রাত একটু কষ্ট করে ফাইলের কাজ করে দেন তাহলে খুব ভালো হতো। ম্যাডাম, আমি তো আপনার কাছে কাল সন্ধ্যার অবধি সময় চেয়েছি, আমাকে সন্ধ্যা অবধি সময় দেন। আমি সন্ধ্যায় আপনার ফাইল আপনার হাতে পৌঁছে দিব। আসলে ম্যানেজার তো একটা ভুল করে ফেলেছে। আজকে 10 দিন হয়ে গেছে, 15 দিনের টাইম নিয়ে ফাইলের কাজটা করতে চেয়েছিল, আর 3 দিন আছে। যদি কালকে ফাইলের কাজটা তাদেরকে না দেই তাহলে তারা আমাদের সাথে আর কাজ করবে না বলে দিয়েছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম এটা একটু করার জন্য। যদি করে দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলতেছেন কাজটা আজকে শেষ করে দেওয়ার জন্য, আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। কালকে সকালে অফিসে গিয়ে আপনাকে ফাইল বুঝিয়ে দিব। আপনি তাদেরকে বলে দেন যাতে দুপুর 12টায় এসে ফাইল নিয়ে যায়। ধন্যবাদ মিস্টার নিলয় আপনাকে। আপনি যদি আজকে কাজটা রাতের মধ্যে কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনার সাথে আমি 1 কাপ কফি খাবো। থাক ম্যাডাম, আমার সাথে আর কফি খাইতে হবে না। আমরা সামান্য মাত্র একজন কর্মচারী, আমাদের সাথে কফি খাইলে আপনার অসম্মান হবে। এই বলে নিলয় ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে কাজ করতে লাগলো। সারা রাত কাজ করে পরের দিন সকাল 8টায় অফিসের দিকে রওনা দিল। অফিসে এসে তার ম্যাডামের কেবিনে ফাইল 2টা রেখে তার কেবিনে এসে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। অন্যদিকে নীলা অফিসে এসে তার কেবিনে ঢুকে চেয়ারে বসে ফাইল 2টা চেক করে মনিটরের দিকে তাকাতে দেখতে পেল নীলয় টেবিল ওপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। এটা দেখে নীলা কিছুই বলল না। দুপুর 12টায় নিলয়কে ডাকিয়ে দিতেই নিলয় ঘুম থেকে উঠে ফাইলগুলো বুঝিয়ে দিল সবাইকে। দুপুর 2টা এমন সময় নীলার কেবিনের ভিতরে ঢুকে বলতে লাগলো, ম্যাডাম, রাতে তো ঘুমাতে পারি নাই, সারা রাত কাজ করেছি। আমাকে কি আজকে ছুটি দেওয়া যাবে নাকি কাজ করতে হবে? যদি বলেন তাহলে কাজ করব। থাক, আজকে আর কাজ করার দরকার নেই। আপনি বাসায় গিয়ে ঘুমান। আর টেবিলের উপরে দেখলাম একটা ফাইল রাখা আছে, ওই ফাইলের কাজটা আমাকে বুঝিয়ে দিয়ে যান, আমি কাজটা করে নিব। না ম্যাডাম, আমি যেহেতু কাজটা করতেছি আমি শেষ করব, কালকে আপনি কাজটা পেয়ে যাবেন। এখন তাহলে আমি যাই,
আর আপনাকে ধন্যবাদ আমাকে ছুটি দেওয়ার জন্য। এই বলে নিলয় নীলার কেবিন থেকে চলে আসবে বাহিরে। তার কেবিনে এসে ফাইল দুইটা নিয়ে অফিসের বাইরে এসে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নিলয়কে এত তাড়াতাড়ি আসতে দেখে বলতে লাগলো, কিরে নিলয়, আজকে তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? অসুস্থ নাকি তুই? না আম্মু, অসুস্থ না। কালকে সারা রাত জেগে কাজ করেছি তো এটার জন্য আজকে ম্যাডাম ছুটি দিয়ে দিছে। এখন আমি ঘুমাবো। নীলাদ্রিকে বলবে যাতে আমাকে না বিরক্ত করে। আচ্ছা যা তাহলে তুই ঘুমা, আমি নীলাদ্রিকে বলে দেবনি, তুই চিন্তা করিস না। নিলয় চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। অন্যদিকে নীলা বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কিরে নীলা, অফিস কেমন চলতেছে? নিলয় ঠিক মতো কাজ করতেছে তো নাকি নাকি তোর কাছে কোনো ভুল আছে? না আব্বু, তার কাছে কোনো ভুল নেই, সব কিছুই ঠিকঠাক আছে। আমি তাকে ভুল বুঝেছিলাম। তাকে একটা কাজের কথা বললে সে সেই কাজটা করে দেয়। আমি বলেছিলাম না নীলয় ছেলেটা অনেক ভালো ছেলে, তুই তো আমার কথা বিশ্বাস করিস নাই। আচ্ছা যাই হোক, অফিসে কাজ কম থাকলে বাড়িতে চলে আয়, তোর বড় ফুপু আর তার ছেলে আসবে আজকে। এই বলে নীলা কলটা কেটে দিয়ে চলে আসলো ম্যানেজারের কেবিনে। ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলা বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল তার বড় ফুফু এবং তার ছেলে বসে আছে। তাদের দুজনকে ভালো মন্দ জিজ্ঞাসা করে ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, নীলা একটু নিচে আয় তো, তোর ফুপি তোর সাথে কি যেন কথা বলবে, তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসতেছি। নীলার আম্মু চলে যেতে নীলা বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার ফুপু তার আব্বুর সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তার ফুপু বলতে লাগলো, নীলা, আমরা এখানে এসেছি কেন তুমি জানো নাকি? জানবো না কেন? আপনি আমাদের আত্মীয়, আপনি আসতে পারেন আমাদের বাসায়। এর বাহিরে অন্য কোনো কারণ আছে নাকি? অন্য কোনো কারণ থাকলে বলতে পারেন। আমরা এসেছি তোমাকে দেখার জন্য। সাকিব তোমাকে খুব পছন্দ করে, তাই তোমার আব্বুর সাথে তোমার বিয়ের কথাবার্তা বলার জন্য এখানে এসেছি। সাকিবকে কি তোমার পছন্দ হয়েছে? ফুফু, কিছু মনে করবেন না, আপনি এই বাড়ি থেকে চলে যান। এই বাড়িতে যদি আপনি আবার বিয়ের কথাবার্তা নিয়ে হাজির হন তাহলে আপনার খুব খারাপ হবে, এ বলে দিলাম। এখন যদি আপনি এই বাড়ি থেকে চলে না যান তাহলে আপনার কি অবস্থা হবে আমি নিজেও বলতে পারতেছি না। নীলার এই কথা শুনে নীলার আব্বু আম্মু এবং ফুপু ভয় পেয়ে গেল। নীলার আব্বু নীলার ফুপুকে চোখে ইশারা করে চলে যেতে বলল। নীলার ফুপু ওইখান থেকে চলে গেল। এদিকে নীলা তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কি একবারও তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন বিয়ে করব? আমার অনুমতি না নিয়ে তাদেরকে কেন বললে এখানে আসার জন্য? আমি তোমাদেরকে যেদিন বলবো আমি বিয়ে করব ওই দিন আমাকে বিয়ে দিতে হবে এবং আমি আমার পছন্দের পাত্র নিজে খুঁজে নেব। এইদিকে নীলা সোফা থেকে উঠে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় নীলার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাকে। একটু অস্ট্রেলিয়া যেতে হবে, আমাদের কোম্পানিতে একটা বড় ডিল এসেছে। এই ডিলটা যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে তাদের সাথে এবং অন্যান্য অফিসের সাথে আমরা খুব ভালোভাবে বর্নিং করতে পারবো এবং আমাদের কোম্পানি আরো অনেক বড় হবে। আমি শুধু একা গেলে চলবে নাকি? আমার সাথে কাউকে নিয়ে যেতে হবে। এটা আপনি ক্লিয়ার করে বলেন। ম্যাডাম, যেহেতু নিলয় এই ওফিসটা এগিয়ে নিয়ে অনেক দূর চলে গেছে, আমি মনে করি আপনি যদি নিলয়কে নিয়ে যান তাহলে খুব ভালো হবে। এর আগেও আপনার আব্বুর সাথে উনি অস্ট্রেলিয়া গেছে, ওইখান থেকে বড় বড় প্রজেক্ট এনেছিল কয়েকটা। আমার বিশ্বাস আছে এবার যদি তাকে নিয়ে যান তাহলে নিলয় নিশ্চয়ই ভালো কিছু ফলাফল আনতে পারবে। আচ্ছা, কালকে আমি অফিসে গিয়ে নিলয়ের সাথে কথা বলি, এরপর আপনাকে জানাবো। এবং কবে ফ্লাইট করবেন এটা আমাকে জানিয়ে দিয়েন। ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি কালকে সকালে আপনাকে জানিয়ে দিব কয়টার সময় ফ্লাইট এবং কবে ফ্লাইট।
ম্যানেজার কলটা কেটে দিতে নীলা বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। অন্যদিকে নীলার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমাকে আগেই বলেছিলাম মেয়ের কাছে একবার জিজ্ঞেস করে নাও, কিন্তু তুমি জিজ্ঞেস করলে না। এখন বুঝো তো। আমি কি আর জানতাম না নাকি নীলা যে তার ফুপুর সাথে এরকম ব্যবহার করবে? আচ্ছা যাই হোক, তুমি নীলাকে ডেকে নিয়ে আসো, সে তো খাবার খায় নাই, এখন একসাথে বসে খাবার খাবো সবাই। আমার বোকা হওয়ার ইচ্ছা নেই। তোমার বকা খাওয়ার ইচ্ছা থাকলে তুমি গিয়ে নিজে নিয়ে আসো, আমি যেতে পারবো না। এই বলে নীলার আম্মু চলে আসলো খাবার টেবিলে। এদিকে নীলার আব্বু নীলার রুমে এসে দেখে নীলা ঘুমিয়ে পড়েছে। নীলাকে 2-3 বার ডাক দিল, নীলা ওঠে নাই। নীলার আব্বু চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে যার রুমে চলে গেল। পরের দিন সকাল 6টা। নীলয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় নীলাটি এসে নীলয়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুমি কি 2 দিন থেকে 3 দিন পর ফ্রি আছো? আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা আছে, ওইখানে যেতে পারবে তুমি আমাকে নিয়ে? আম্মু তো একা একা আমাকে যেতে দেবে না, তাই তোমাকে বললাম। অফিসে যদি বেশি কাজের চাপ না থাকে তাহলে আমি ছুটি নিয়ে চলে আসব। আর যদি কাজের চাপ বেশি থাকে তাহলে ছুটি নিয়ে চলে আসতে পারবো না। ঠিক আছে চলো নিচে যাই, আম্মু খাবার টেবিলেই বসে আছে। মিস্টার নিলয়, আপনি একটু আমার কেবিনে আসেন তো, আপনার সাথে জরুরি কথা আছে। আসার সময় ম্যানেজারকে ডাক দিয়ে আসবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি ম্যানেজার স্যারকে নিয়ে আপনার কেবিনে আসতেছি। এই বলে নীলয় ওইখান থেকে চলে আসলো ম্যানেজারের কেবিনে। ম্যানেজারকে নিয়ে চলে আসলো নীলার কেবিনে। 3 জন বসে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, মিস্টার নিলয়, আমরা তো অস্ট্রেলিয়া থেকে কিছু প্রোডাক্ট পেয়েছি, এখন আমাদেরকে অস্ট্রেলিয়া যেতে হবে। আপনি সাথে যাবেন। আপনি যেহেতু এর আগেও আমাদের সাথে গিয়েছিলেন, এখনো যাবেন। কিন্তু ম্যাডাম আমি ওইখানে গিয়ে কি করব? আমার তো এখানে কোনো কাজ নেই। কাজ থাকলে তো আমি অবশ্যই যাইতাম। আপনার কাজ আছে বলেই তো আপনাকে বলতেছি যাওয়ার জন্য। এত বেশি কথা বলেন কেন? ম্যানেজার সাহেব, আমাদেরকে কবে যেতে হবে এটা একটু খুলে নিলয়কে বলে দেন। ম্যাডাম, আপনাদেরকে 5 তারিখ রাত 2টার সময় ফ্লাইট, তখন যেতে হবে আপনাদেরকে। আমি 2টা টিকিট বুক করে রেখেছি। ওইখানে আপনাদেরকে 4 দিন থাকতে হবে। 4 দিনে সব কাজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি একটু বাইরে গিয়ে অন্য কাজ করেন, আমি মিস্টার নিলয়ের সাথে কিছু কথা বলে নিতেছি। ঠিক আছে ম্যাডাম। ম্যানেজার চলে যেতে নীলা নীলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি 5 তারিখ রাত 10টার সময় আমার অফিসের সামনে থাকবেন। অস্ট্রেলিয়াতে একটা রুম বুক করা হয়েছে, ওই রুমের ভেতরে আমরা 2 জন থাকবো। একটা রুম বুক করা হয়েছে মানে? আর আমরা দুজন এক রুমে থাকবো কেন? আমরা কি স্বামী স্ত্রী নাকি যে আমরা 2 জন এক রুমে থাকবো? এক রুমে থাকলে আপনার শরীর চুলকায় নাকি? বেশি কথা বলবেন না, বেশি কথা বললে মুখে টেপ মেরে বক্সের ভেতরে ভরে নিয়ে চলে যাব। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এখন তাহলে আমি যাই। ঠিক আছে, গিয়ে কাজ করেন। আর আপনাকে যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলেছেন বা আড্ডা দিয়েছেন, তখন আপনার খবর আছে। আপনাকে কিছু বলি না বলে আপনি আমাকে সস্তা ভেবেছেন, তাই না? বলবো, সময় আসুক, এরপর বলবো। নীলয় আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল তার কেবিনে। বসে বসে কাজ করতেছে। এমন সময় তার কেবিনের ভিতর প্রবেশ করলো হাফসা। হাফসাকে দেখিয়ে খুশি হয়ে নীলয় বলতে লাগলো, আরে হাফসা অনেকদিন পর আমার কেবিনে আসলে। আগে তো প্রতিদিন আসতে, এখন প্রতিদিন আসে না কেন? নিশ্চয়ই কারোর সাথে রিলেশনে গিয়েছো, তাই না? আরে না নিলয় ভাইয়া, এসব কিছু না। আসলে ম্যাডাম অনেক রাগী, ওই দিন আমাকে অনেক কথা বলেছে, এরপর থেকে আপনার কেবিনে আসি না। আরে ওই পাগল মেয়ের কথা কি শোনো? ওই পাগল মেয়ে তো কত কিছুই বলে। তার কথা শুনলে চলবে নাকি? তার কথা শোনার দরকার নেই। তুমি তোমার মতো আসবে, কথা বলবে, আড্ডা দিব। হাফসা আর কিছু বলতে যাবে, এমন সময় পিছন থেকে নীলা নীলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি পাগল মেয়ে, তাই না? আর এই মেয়ে তোমাকে না বারণ করেছি কারো কেবিনে যেতে পারবে না? তাহলে এখন কেন আসলে এখানে? ম্যাডাম, আমি এখানে এসেছি একটা কাজে বুঝে নেওয়ার জন্য। এই দেখেন আমার হাতে ফাইল, আর আমি মাত্র এসেছি, আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম।
কাজ বোঝার জন্য সব সময় নিলয়ের কাছে আসতে হবে কেন? আমার কাছে গেলেও তো পারেন। আমি কি আপনাকে কাজ বুঝিয়ে দিতাম না নাকি? ম্যাডাম, আপনি তো কাজ বুঝিয়ে দিবেন, কিন্তু নিলয় ভাইয়া একটু অন্যরকমভাবে বুঝিয়ে দেয়। হাতে কলমে ধরে এরপর আমাকে কাজ বুঝিয়ে দেয়। ও আচ্ছা, তোমাকে হাতে কলমে ধরে এরপর কাজ বুঝিয়ে দেয়। মিস্টার নিলয়, আপনি কতবার হাফসার হাত ধরেছেন বলেন তো একবার? আরে ম্যাডাম, এটা তো কথার কথা। আমি ওনার হাত ধরি নাই। যদি হাত ধরতাম তাহলে তো আপনি সিসি ক্যামেরায় দেখতে পাইতেন। উনি তো কথার কথা বলেছে যে হাতে কলমে ধরে বুঝিয়ে দেয়, তাই বলেছে আমি ওনার হাত ধরবো, এটা কোনো কথা না। হাফসা যেহেতু একবার বলেছে আপনি হাত ধরেছেন, তার মানে আপনি হাত ধরেছেন। এর বেশি কিছু আমি শুনতে চাই না মিস্টার নিলয়। আপনি সোজাসুজি বলেন কতবার হাত ধরেছেন। থাক, বুঝতে পারছি আপনি এখানে বলতে শরম পাইতেছেন। হাফসা আপনাকে বলতেছি, আপনি 1 ঘন্টা পর আমার কেবিনে আসবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব সব। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। কিরে, মেয়েদের হাত ধরা আর এতই শখ তাই না? আমার অফিসে কাজ করবি, খুব ভালোভাবে কাজ করবি, মেয়েদের হাত ধরার চেষ্টা করবি কেন? এই অফিসে আমি যতদিন আছি ততদিন মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকবি, এটাই আমার শেষ কথা। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এখন আমাকে ছেড়ে দেন। আমি আমার কাজ করে গিয়ে এখানে আমার একদম ভালো লাগতেছে না। আমার সাথে ভালো লাগবে কি করে? ভালো তো লাগবে হাফসা, সুমাইয়া এবং অন্য মেয়েদেরকে, তাই না? হাফসা চলে গেল ওইখান থেকে তার কেবিনে। এইদিকে নীলা নিলয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার কেবিনে। নিলয়কে ধাক্কা দিয়ে তার কেবিনের ভিতর ঢুকিয়ে সে নিজে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিলয়ের শার্টের কলার ধরে টান দিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এসব কি করতেছেন? আমার কি একটু শরম করতেছে না পরপুরুষের 2 হাত ধরে আপনার কোমরে রাখতে? শরম যদি করতো তাহলে তো তোমার হাত আমার কোমরে রাখতাম না, তাই না? শরম করে নেই, এই জন্য তো তোমার হাত আমার কোমরে রাখছি। এখন আমি যা যা বলবো তাই তাই করবে তুমি। মানে আপনি কি করার কথা বলতেছেন ম্যাডাম? আগে আমার কথা তো শোনো, এরপর না হয় বলবে কি করার কথা বলতেছি। আমার কথা শেষ না হতেই এত পাগল হয়েছো কেন? এখন আমাকে জড়িয়ে ধরে আমাকে লিপ কিস করতে হবে। যদি লিপ কিস না করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ছি ম্যাডাম, ছি। আপনি এসব বলতে পারলেন? কখনো ভাবতে পারিনি আপনার মুখ থেকে এইসব কথা শুনবো। শুনিস নাই তো কি হয়েছে? এখন তো শুনতেছিস। হ্যাঁ, এখন শুনতেছি, তাতে কি হয়েছে? এখন শুনলে কি হবে আর না শুনলে কি হবে? আমি কখনো আপনার সাথে এরকম করতে পারবো না। আপনি প্লিজ আমাকে জোর করবেন না। জোর করব না মানে? 100 বার জোর করব। এখন আমাকে যদি না করিস তাহলে আমি নিচে করব, এটা মনে রাখিস। এই বলে নিলয়কে জড়িয়ে ধরে নিলয় ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। নিলয় বারবার ছোটার চেষ্টা করতেছে, কিন্তু তার ঠোঁট এমনভাবে আঁকড়ে ধরেছে, ছুটবে তো দূরের কথা, কোনো কিছু করতেও পারতেছে না। বেশ কিছুক্ষণ পর নিলয়কে ছেড়ে দিতে নিলয় বলতে লাগলো, ম্যাডাম, আমি আর আপনার অফিসে চাকরি করতে পারবো না। আপনি খুব খারাপ মানুষ। আপনার অফিসে চাকরি করলে কয়েকদিনের ভিতরে আপনি প্রেগনেন্ট না হয়ে আমি প্রেগনেন্ট হয়ে যাব। এইসব বলতেছে নিলয় নীলাকে। এদিকে নীলা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলা চুপ থেকে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তো শুনেছি মেয়েরা প্রেগনেন্ট হয়, কখনো তো শুনি নাই ছেলেরা প্রেগনেন্ট হয়েছে। আজকে শুনলাম তোর মুখ থেকে তুই প্রেগনেন্ট হয়ে যাবি। আমিও দেখতে চাই তুই কিভাবে প্রেগনেন্ট হয়ে যাস। এই বলে নীলা নিলয়কে আবারও জড়িয়ে ধরতে যাবে। এবার নিলয় এক দৌড়ে চলে আসলো তার কেবিনে। নিলয়কে দৌড়ে আসতে দেখে ম্যানেজার এসে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তুমি ম্যাডামের কেবিন থেকে এভাবে দৌড়ে এসেছো কেন? আর তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? নিলয় তাড়াতাড়ি করে তার মুখ ঢেকে বলতে লাগলো, আরে স্যার, এটা লিপস্টিকের দাগ না, এটা হচ্ছে ড্রাগন ফলের দাগ। ম্যাডাম আমাকে ড্রাগন ফল খাইয়ে দিয়েছে, এটার জন্য দাগ লেগে আছে। আরও খাইয়ে দিতে চাইছিল কিন্তু আমি খাই নাই, এটার জন্য আমি ম্যাডামের কেবিন থেকে দৌড়ে বের হয়ে এসেছি। ও আচ্ছা, আমি আরো কি না কি ভাবলাম। ম্যানেজার চলে যেতে নিলয় তাড়াতাড়ি করে তার মুখ মুছে নিল। অন্যদিকে নীলা তার কেবিনের চেয়ারে বসে
অট্ট হাসি হাসতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা মনে মনে বলতে লাগলো, আমি মনে হয় নিলয়কে ভালোবেসে ফেলেছি। 2-3 দিনে ভালোবাসা হয়ে যায় এটা আমি কখনোই বিশ্বাস করতাম না, আজকে বিশ্বাস করলাম। যাই হোক, ছেলেটা তো ভালোই, তার তো কোনো খারাপ দিক দেখলাম না। আরো কয়েকটা বছর যাক, এরপর না হয় আব্বুকে তাদের বাসায় পাঠাবো। এর মধ্যে যদি নিলয় আমার প্রেমে পড়ে যায় তাহলে তো আরো ভালো হবে। এইসব মনে মনে বলতেছে নীলা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। নিলয় বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আজকের বাস এখনো আসে নাই। এমন সময় নীলা গাড়ি দিয়ে যাইতেছে। নিলয়কে দেখে নিলয়ের সামনে গাড়িটা দাঁড় করিয়ে বলতে লাগলো, এই যে মিস্টার নিলয়, আপনি সেই 5টার সময় অফিস থেকে বের হয়েছেন, এখন 6টা 15 বাজে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন এখানে? আমার গাড়িতে এসে বসেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আজকে মনে হয় না বাস আসবে। না ম্যাডাম, চলে আসবে। আপনি চলে যান, আপনার সাথে গেলে আবার আপনি আমার সাথে অন্য কিছু করতে পারেন। আপনার সাথে যাব না, আপনি একাই চলে যান। আপনাকে গাড়িতে উঠতে বলেছি, এখন যদি আপনি গাড়িতে না ওঠেন তাহলে আপনার কি অবস্থা হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তাড়াতাড়ি গাড়িতে ওঠেন। যদি আমার গাড়ি থেকে নামতে হয় তাহলে কিন্তু আমি আপনার সাথে আবারও আমার কেবিনে যা করেছিলাম তা করব। না ম্যাডাম, আমাকে কিছু করার দরকার নেই, আমি এখনই গাড়িতে উঠতেছি। তবু আমাকে কিছু কইরেন না। ঠিক আছে, কিছু করব না, গাড়িতে ওঠ। নিলয় গাড়িতে উঠে পড়তে নীলা নিলয়ের বাসার ঠিকানা জিজ্ঞেস করতে নিলয় চুপচাপ তার বাসার ঠিকানা বলে দিল। এদিকে নীলা গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে দেখতেছে নিলয়কে। বেশ কিছুক্ষণ দেখার পর নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর বাসায় কে কে আছে রে? আমার বাসায় আমার আব্বু আম্মু, আমার ছোট বোন এবং আমার বউ আছে। আপনার বাসায় তো আপনি এবং আপনার আব্বু আম্মু আছে। নিলয় বউ উচ্চারণ করতে নীলা চট করে গাড়িটা ব্রেক করতে নিলয়ের সাথে সাথে মাথায় বাড়ি খেলো। এটা দেখে নীলা বলতে লাগলো, এই তোর বউ আছে? তুই কবে বিয়ে করেছিস? আব্বু তো বলেছে তুই এখনো বিয়ে করিস নাই। তার মানে তুই মিথ্যা কথা বলেছিস এখন আমার সাথে। মিথ্যা কথা বলবো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। আমার বাড়িতে বউ আছে। ঠিক আছে, আমি তখন বাসায় যাইতেছি তোদের। যদি তোর বউ না দেখতে পায় তাহলে তোর কপালে শনি লেখা আছে। কালকে অফিসে আসলে আবারও আগের মতো করব, মনে রাখিস। এই না ম্যাডাম, আমার বাড়িতে বউ নেই, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি আলাবুলা একটা মানুষ। আমার সাথে যদি এইরকম করেন তাহলে আমি আমার হৃৎপিণ্ড কাউকে দিয়ে দিব, যাতে আমাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে মেরে ফেলে। এসব বলতেছে নিলয়। অন্যদিকে নীলা মিটমিট করে হাসতেছে। নিলয়ের এরকম বোকাশোকা কথা শুনে বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো নিলয়দের বাসার সামনে। নিলয় গাড়ি থেকে নামতেই যাবে, এমন সময় নীলা বলতে লাগলো, এই গাড়ি থেকে নামার আগে আমাকে একটা কিস করে যা। যদি কিস না করে যাস তাহলে আমি তোর বাড়ির ভেতরে ঢুকে যাব। পরে তোর আব্বু আম্মু এবং তোর বোনের কাছে বলবো যে তুই আমাকে বিয়ে করিসছিস। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। আপনি আমাকে কি পাইছেন? আপনি কি নিজের সম্মান নষ্ট করতে চাইতেছেন নাকি সম্মান বাড়াতে চাইতেছেন আমার কাছে? তুই যা মনে করিস আমি তাই করতেছি। এখন আমি যেটা বলেছি সেটা কর তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি এক্ষুনি গাড়ি থেকে নামবো। নিলয় নীলার গালে একটা কিস করে তাড়াতাড়ি চলে আসলো বাড়ির ভিতরে। এইদিকে নীলা মুচকি একটা হাসি দিয়ে গাড়িটা ঘুরিয়ে তাদের বাড়ির দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে নীলা চলে আসলো তাদের বাড়িতে। এইদিকে নিলয় বাড়ির ভিতর প্রবেশ করতে তার বোন নীলাদ্রি বলতে লাগলো, ভাইয়া, আমি তো দেখে ফেলেছি। আম্মুকে বলে দেবো নাকি যে তুমি বাহিরে কি করছো? মানে তুই কি দেখেছিস আর আমি বাহিরে কি করেছি বলতো আমাকে? কাছে আসো বলতেছি। ওই যে গাড়িতে বসেছিল একটা মেয়ে, তার গালে তুমি কিস করেছো। প্লিজ বলিস না আম্মুকে। আম্মুকে বললে আম্মু পরে আবার আমাকে বকা দিবে। তুই কি চাস তোর বড় ভাই বকা খাক? বলবো না যদি আমার একটা কথা মানতে পারো। আমাকে যদি তুমি কিছুক্ষণ পর ফুচকা খেতে নিয়ে যাও তাহলে আমি আর কাউকে বলবো না এই কথা। আর যদি না নিয়ে যাও তাহলে আমি বলে দিব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করি, এরপর তোকে নিয়ে যাব প্লিজ। তবুও তুই কাউকে কিছু বলিস না। ঠিক আছে, কাউকে বলবো না। আমি তাহলে রেডি হয়ে আসি।
তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেস্ট করো, আধা ঘন্টা সময় দিলাম। এই আধা ঘন্টার মধ্যে তুমি ফ্রেশ হয়ে রেস্ট করবে, এরপর আমরা বাইরে বের হব। ঠিক আছে। এই বলে নিলয় চলে আসলো নিচে থেকে তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার বোন নীলাদ্রি বসে আছে। নীলাদ্রিকে দেখে নিলয় বলতে লাগলো, বাহ, এত সুন্দর করে রেডি হয়েছিস, মনে হচ্ছে বাহিরে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি। বয়ফ্রেন্ড থাকলে আমার সাথে দেখা করতে পারিস, যদি ভালো হয় তাহলে আব্বু আম্মুর সাথে কথা বলে সেটিং করিয়ে দিবনে। না ভাইয়া, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি তো আমার ব্যবহার খুব ভালো করেই জানো আমি কি রকম মেয়ে, আর আমার সব কথা তো সবসময় তোমার সাথে শেয়ার করি। তাহলে তুমি কিভাবে বললে এই কথা? আর আমি তো মজা করে বললাম, তুই সিরিয়াসলি নিতেছিস কেন? চল এখন। আর আম্মু, আমরা এখন বাইরে বের হইতেছি, আস্তে আস্তে রাত 8টা বাজতে পারে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না বাহিরে, দিনকাল ভালো না। নিলয় এবং নীলাদ্রি চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে পার্কের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো পার্কে। দুই ভাই বোন একটা বেঞ্চে বসে বাদাম খাইতেছে। অন্যদিকে নীলা তার বান্ধবীদের সাথে সেই পার্কের ভিতরে বসে আছে। এমন সময় নীলার বান্ধবী নিজম নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, চল এখন আমরা ফুচকা খেয়ে বাসায় চলে যাই। তুই তো অফিস থেকে সোজা এখানে চলে এসেছিস, বাসায় যাবি বলে আর যাস নাই। সারাদিন অফিস করে আমাদের সাথে দেখা করতে আসলে আমরা অনেক খুশি হয়েছি। আমাদের তরফ থেকে তোকে আমরা ফুচকা খাওয়াবো। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। নীলা এখান থেকে চলে আসলো ফুচকার দোকানে। চেয়ারে বসতে বসতে ফুচকার অর্ডার দিতে যাবে, এমন সময় সামনের দিকে চোখ পড়তেই দেখতে পেল নীলয় তার বোনকে নিয়ে বসে বসে বাদাম খাইতেছে। এটা দেখে নীলা তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বান্ধবী, তোরা এখানে বসে ফুচকা খা, আমি একটু আসতেছি। এই বলে নীলা ওইখান থেকে উঠে চলে আসলো নিলয়ের কাছে। নিলয় নীলাকে দেখে চুপসে গেল, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এইদিকে নীলা নীলাদ্রির সামনে দাঁড়াতে নীলাদ্রি বলতে লাগলো, এই মেয়ে, আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও, আমাদের কাছে কোনো ভিক্ষা নেই। এত সুন্দর সুন্দর ড্রেস পরে ভিক্ষা করতে এসেছো? নীলাদ্রির কথা শুনে নিলয় হাঁ করে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। এদিকে নীলাদ্রি তার ভাইয়ের এরকম হাঁ করে তাকিয়ে থাকা দেখে কিছুটা আন্দাজ করতে পারছে। এমন সময় নীলা বলতে লাগলো, এই যে নিলয় সাহেব, এই মেয়েটাকে সত্যি করে বলেন তো, এখন যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার বাকিটা ডট 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 ডট। ম্যাডাম, এটা হচ্ছে আমার ছোট বোন। আপনাকে বলেছিলাম না যে আমার একটা ছোট বোন আছে? এটাই হচ্ছে আমার সেই ছোট বোন। প্লিজ ম্যাডাম, রাগ করবেন না। আসলে আমার বোন দেখে ফেলেছে আমি যে আপনাকে চুমু দিয়েছিলাম, এটার জন্য আমাকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছে। প্লিজ ম্যাডাম, কিছু মনে করেন না। ঠিক আছে, কিছু মনে করব না। আর তোমার নাম কি? চলো আমার সাথে, তোমাকে আজকে আমি ফুচকা খাওয়াবো। তাহলে তো খুব ভালোই হলো। চলেন চলেন তাড়াতাড়ি যাই, ভাইয়া প্রেমিকার টাকায় ফুচকা খাবো। ইয়াহু! আর ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড কিন্তু অনেক সুন্দরী, তোমার সাথে খুব মানিয়েছে। এই নীলাদ্রি, এসব কি বলতেছিস? এটা আমার গার্লফ্রেন্ড না, এটা হচ্ছে আমার অফিসের বস। আর তুই বলতেছিস আমার গার্লফ্রেন্ড? হয়েছে হয়েছে, আর আমার কাছে মিথ্যা কথা বলতে হবে না। এখন আর বস বলে সম্বোধন করতে হবে না। আমি জানি এটা তোমার গার্লফ্রেন্ড, এটা তোমার অফিসের বস না। নীলাদ্রি, আমি নিলয়ের অফিসের বস। নিলয় একদম সত্যি কথা বলতেছে, সে মিথ্যা কথা বলে নাই। এখন চলো, সন্ধ্যা হয়ে যেতেছে, আমি আবার বাসায় যাব। নীলা নীলাদ্রিকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। তিনজন মিলে ফুচকা খেয়ে ফুচকার বিল দিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। নীলাদ্রি নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, মেয়েটা তো খুবই ভালো, কয়েক মিনিটের মধ্যে যে কারোর সাথে মিশে যেতে পারে। তুমি ওই মেয়েটাকে বিয়ে করলে অনেক সুখী হবে। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলতেছি। ওই মেয়ের সাথে থাকলে তুমি অনেক সুখী হবে। এটার জন্যই তো বললাম তোমাকে যে তুমি ওই মেয়েকে বিয়ে করো। নীলাদ্রি মিন্টুকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। দুজন রাতের খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। এদিকে নিলয় তার রুমের ভিতর বসে বসে মনে মনে ভাবতেছে। এইসব ভাবতে ভাবতে নিলয় ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। নিলয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো অফিসে। ভিতরে প্রবেশ করতে নীলার কেবিন থেকে ডাক পড়ল,
নিলয় নীলার কেবিনের ভিতর প্রবেশ করতে নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো। মিস্টার নিলয় সাহেব, আপনি আবারও দেরি করে এসেছেন। আপনাকে কতবার মানা করেছি যে আপনি দেরি করে আসবেন না, তবু আপনি দেরি করে এসেছেন। চাকরিটা হারানোর জন্য এরকম করেন, তাই না? ম্যাডাম, কালকে তো একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আর কি রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছে। সরি, আর কখনো এরকম হবে না। ঠিক আছে, আর এই নেন, এই ফাইলগুলো নিয়ে আপনার কেবিনে যান। কালকের মধ্যে এই সবগুলো ফাইল আপনি জমা করে দিবেন আমাকে। আর এই নেন আমার বাসার ঠিকানা। আপনার আব্বু আম্মুকে আমার বাসায় পাঠাবেন। আপনার আব্বু আম্মুর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার আব্বু আম্মুর সাথে আপনার আবার কি জরুরি কথা আছে? যা কথা বলার আমাকে বলেন, এরপর আমি আব্বুকে গিয়ে বলে দিব। একবার যখন বলেছি আপনার আব্বু আম্মুকে আমাদের বাসায় পাঠাবেন, তার মানে আমাদের বাসায় পাঠাবেন। আপনাকে 15 দিন সময় দিলাম, এই 15 দিনের ভেতরে পাঠাবেন। আর 2 দিন পর আমাদের ফ্লাইট, রেডি থাকেন। নিলয় আর কিছু না বলে ফাইলগুলো নিয়ে চলে আসলো তার কেবিনে। সারাদিন কাজ করে দুপুরে লাঞ্চ করে আবারও কাজে লেগে পড়লো। পরের দিন সকালে তাড়াতাড়ি করে অফিসে এসে কাজগুলো শেষ করে ফাইলগুলো অফিসে জমা দিয়ে তার কেবিনে বসে আছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, নিলয়, তোমাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে যে এখনই যাওয়ার জন্য তার কেবিনে। ঠিক আছে স্যার, আমি এখনই যাইতেছি। কি ব্যাপার ম্যাডাম, আপনি নাকি আমাকে ডেকেছেন? ম্যানেজার স্যার আমাকে গিয়ে বলে আসলো। হ্যাঁ নিলয়, তোমাকে ডেকেছি, আজকে রাতে আমাদের ফ্লাইট। তুমি এখন বাসায় যাও, গিয়ে সব কিছু রেডি করে সন্ধ্যায় অফিসে চলে আসবে। অফিস থেকে আমরা রওনা দিব অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ম্যাডাম, আপনি তো বলেছেন আরও 2 দিন সময় আছে, তাহলে এত তাড়াতাড়ি আপনি যাইতে বলতেছেন যে? পরের দিন রাত 2টায় ফ্লাইট, মানে আগামীকালকে। এটার জন্য আমাদেরকে সন্ধ্যায় বা রাত 10টার দিকে যেতে হবে বিমানবন্দরে। ওখান থেকে আমাদেরকে চেক করে এরপর বিমানে পাঠানো হবে। ও আচ্ছা, তাহলে ম্যাডাম আমি রাত 9টার সময় আপনার সাথে অফিসের সামনে দেখা করি, তাহলে তো হবে। এত তাড়াতাড়ি এসে কি করব? আমি যখন বলেছি সন্ধ্যা 6টায় আপনি এখানে উপস্থিত থাকবেন, তার মানে আপনি এখানে উপস্থিত থাকবেন। আর কোনো কথা শুনতে চাই না আপনার মুখ থেকে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে যাইতেছি, বাসায় কিছুক্ষণ পর আসতেছি। নিলয় আর কিছু না বলে ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নিলয়কে এত তাড়াতাড়ি আসতে দেখে বলতে লাগলো, কিরে নিলয়, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? হ্যাঁ আম্মু, কালকে আমি অস্ট্রেলিয়া যাব, এটার জন্য এখন তাড়াতাড়ি চলে এসেছি। ম্যাডাম আমাকে ছুটি দিয়ে দিছে, বলেছে যে সকল কিছু রেডি করে নিয়ে চলে যাওয়ার জন্য অফিসে সন্ধ্যা 6টার দিকে। ও আচ্ছা, তাহলে তো বেশি সময় নেই। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার টেবিলে দিতেছি। হালকা পাতলা খাবার খেয়ে এরপর না হয়ে যাবে। না আম্মু, দুপুরে লাঞ্চ করেছি, খাবার দিয়ে দিয়েছিল, ওইগুলো খেয়েছি। এখন আর আমার পেটে খাবার ঢুকবে না। আমি রেডি হয়ে কিছুক্ষণ রেস্ট করবো, এরপর অফিসে চলে যাব। ঠিক আছে, যাস তাহলে তুই। নিলয় চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল বিকেল 5:45 বেজে গেছে। এটা দেখে নিলয় তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে যেতে লাগলো অফিসের দিকে। সন্ধ্যা 6:10। নিলয় চলে আসলো অফিসের সামনে, এসে দেখে নীলা দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার নিলয়, আপনি কেন? বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসার জন্য, দেরি করেছেন কেন? এখান থেকে আরেকটা অফিসে যাইতে হবে, ওইখানে মিটিং শেষ করে তারপরে আমাদেরকে বিমানবন্দরের দিকে রওনা দিতে হবে। তাড়াতাড়ি গাড়িতে ওঠেন। নিলয় গাড়িতে উঠতেই নীলা নিলয়ের পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি চালিয়ে চলে আসলো আসাদ গ্রুপ অফ কোম্পানির সামনে। নিলয় আর নীলা গাড়ি থেকে নেমে সোজা চলে আসলো আসাদ গ্রুপ অফ কোম্পানির ভিতরে। দুজন দুইটা চেয়ারে বসে আছে। সামনে বসে আছে আসাদ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আসাদ চৌধুরী। নীলা আসাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসাদ চৌধুরী, আপনার কাছে কিসের জন্য এসেছিলাম আপনি খুব ভালো করেই জানেন। বাংলাদেশে কতটা জনপ্রিয় আমাদের এই অফিস। আপনার তো মালপত্র নেন, তা খুব ভালো করেই জানেন। দোয়া করবেন যাতে আমাদের মালগুলো সব বিক্রি হয়ে যায়। এই বলে নিলয়কে নিয়ে ওইখান থেকে উঠে চলে আসলো বাহিরে। আবারও তাদের গাড়ি নিয়ে রওনা দিল বিমানবন্দরের উদ্দেশ্যে।
বেশ কিছুক্ষণ পর দুজনই চলে আসলো বিমানবন্দরে। ব্যাগপত্র নিয়ে বোর্ডিং পাস করে ভিতরে ঘোরাঘুরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিলয় নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আচ্ছা ম্যাডাম, একটা সত্যি কথা বলবেন? আপনি আমার সাথে এই রকম রেগে কথা বলেন কেন? অফিসে তো আরও অনেক কর্মী আছে, তাদের সাথে তো ঠিক ভালো ব্যবহার করেন। আমি এমন কি অপরাধ করলাম যে আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন প্রতিদিন? এই একদম চুপ, কোনো কথা বলবি না। এটা যদি আমার মন মেজাজ খারাপ হয়, এখন যদি আমার মন মেজাজ খারাপ হয়, তাহলে তোর মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবো। নিলয় নীলার এইরকম ধমক শুনে চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর রাত 2টা বাজার 25 মিনিট আগেই উঠে পড়ল বিমানের ভিতরে। দুজনের সিট খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ সিট খোঁজার পর দেখতে পেল দুজনের সিট একসাথে পড়েছে। এটা দেখে নিলয় একবার নীলার দিকে তাকালো, কিন্তু নীলা কোনো কিছুই বলল না, চুপচাপ বসে রইল নীলার পাশে। বেশ কিছুক্ষণ পর বিমান আকাশে উড়াল দিতে বিমানের ভিতরে যারা খাবার দেয় তারা সবাই খাবার দিতে লাগলো। এদিকে নিলয় খাওয়া দাওয়া শেষ করে ফোন দেখতে দেখতে কখন যে নীলার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে নীলা নিলয়ের দিকে বারবার তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, তোর সাথে খারাপ ব্যবহার করে কারণ তোকে আমার খুব ভালো লাগে। অফিসে প্রথম দিন থেকে তোকে আমার খুব পছন্দ হয়ে গেছে, কিন্তু তোকে বলার পরও তুই বারবার বারণ করেছিস। এটার জন্য আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তোকে বকাবকি করলাম। অস্ট্রেলিয়া থেকে বাড়িতে এসে এরপর তোদের বাড়িতে যাব, একা একা আর থাকতে পারবো না। এইসব বলতেছে নীলা মনে মনে। দেখতে দেখতে কেটে গেল 13 ঘন্টা। দুজন অস্ট্রেলিয়া বিমানবন্দরে নামতেই তাদের ব্যাগপত্র নিয়ে চলে আসলো বাইরে। একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসলো 5 স্টার রেস্টুরেন্টে। দুজন দাঁড়িয়ে আছে আর নীলা ম্যানেজারের সাথে কথা বলতেছে। ডু ইউ হ্যাভ আ কাপলস রুম অ্যাভেলেবল হেয়ার? ওয়ান ডে 50,000। ওকে। নীলা ম্যানেজারের সাথে কথা বলে ওইখান থেকে চলে আসলো নিলয়কে নিয়ে সেই রুমের ভিতরে। নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? বুঝতে পারেন না নাকি? আপনি কি আমাদের দুইজনের জন্য একই রুম নিয়েছেন নাকি আলাদা রুম নিয়েছেন? আলাদা রুম নিতে যাবো কেন? একই রুম নিয়েছি। এই রুমে থাকতে আপনার কোনো অসুবিধা আছে নাকি? নিলয় নীলার চোখের দিকে তাকাতেই দেখতে পেল নীলার চোখ লাল টকটকে হয়ে আছে। এটা দেখে নিলয় ভয়ে ভয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না সমস্যা নেই, আগে তো কখনো কারোর সাথে থাকি নাই, এটার জন্য আর কি আনইজি ফিল হচ্ছিল। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি এখানে বসে আছি। নীলা আর কিছু না বলে ফ্রেশ হয়ে বাইরে আসতেই নিলয় ফ্রেশ হয়ে চলে গেল। এদিকে নীলা নাইট ড্রেস পরে বসে আছে বিছানায়। এমন সময় নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে নীলাকে এইরকম অবস্থায় দেখে মাথা নিচু করে বলতে লাগলো, ম্যাডাম আপনি এসব কি পোশাক পরেছেন? আপনি অন্য পোশাক পরেন। এইভাবে আপনাকে দেখে আমার ভিতরে কেমন কেমন যেন করতেছে। আমি এই পোশাক ছাড়া রাতে ঘুমাতে পারি না। আর তোমার কেমন কেমন লাগে শুনি একটু। না কিছু না, ভালোই লাগে। নীলা আর নিলয় একই সাথে শুয়ে পড়ল। এদিকে নিলয় চোখ বন্ধ করে শুয়ে আছে, অন্যদিকে নীলা বারবার নিলয়ের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, এই ছেলেটা একদম আনরোমান্টিক কেন? একটু রোমান্টিক হলেও তো পারতো। এখন আমার আদরের প্রয়োজন, কোথায় আদর করবে তা না করে সে নিজে ঘুমাচ্ছে। আমি নিজের আদর নিজেই খেয়ে নিচ্ছি। এই বলে নীলা চট করে নিলয়ের উপর উঠে জড়িয়ে ধরে নিলয়ের ঠোঁটে তার ঠোঁট একত্রিত করে দিল আর বলতে লাগলো, ভালোবাসি অনেক নিলয়, কিন্তু কখনো তোমাকে সেইভাবে বলতে পারি না। অনেক ভালোবাসি তোমাকে। এই বলে নীলা নিলয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। হঠাৎ নিলয় তার দুহাত নীলার কোমরের সাথে জড়িয়ে ধরে রাখলো। বেশ কিছুক্ষণ এইভাবে যেতেই দুজন ঘুমের দেশে পাড়ি জমা হলো। জমালো। সকাল হতেই দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের কাজে যেতে লাগলো। কয়েকটা অফিসে যেতেই তাদের সকল মালপত্রের সার্ভিস খুব ভালোভাবে পেয়ে তারা অর্ডার দিতে লাগলো। দেখতে দেখতে এইভাবে অস্ট্রেলিয়ায় প্রায় 8 দিন থাকার পর আজকে দুইজন আবারও রওনা দিল বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর দুইজন চলে আসলো বিমানবন্দরে। নিলয় নীলাকে উদ্দেশ্য করে
বলতে লাগলো। ম্যাডাম, আপনি এই 8 দিন আমার সাথে এরকম না করলেও পারতেন। এখন যদি আমার সাথে এরকম না করলেও, এখন যদি আমি আপনাকে বিয়ে না করি, তাহলে আপনার কি হতে পারে বুঝতে পারছেন? আমাকে বিয়ে না করে তুই কোথায় যাবি এখান থেকে? আজকে বাসায় যাব, কালকে তোর আব্বু আম্মুকে নিয়ে তুই আমাদের বাসায় আসবি। আর যদি না আসিস তাহলে কি হবে তা আমি নিজেও জানি না। হয়তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, আর না হয় পুলিশের কাছে গিয়ে বলবো তুই আমাকে জোর। থাক, এসব বলার প্রয়োজন নেই। আমি কি একবারও বলেছি যে আপনাকে বিয়ে করব না? আগে বাসায় যাই, রেস্ট নেই, এরপর আপনাদের বাসায় আসবো। দুজন কথা বলতে বলতে চলে আসলো প্লেনের ভিতরে। সিটে বসে পড়তেই প্লেন আকাশে উড়াল দিল। দেখতে দেখতে 14 ঘন্টা পর চলে আসলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুজন নেমে তাদের ব্যাগপত্র নিয়ে চলে আসলো যার যার বাসায়। দুপুর 2টা। নিলয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় নিলয়ের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে নীলা বলতে লাগলো। কিরে, তোর কি খাওয়া আর রেস্ট করা এখনো শেষ হয় নাই নাকি? হ্যাঁ, শেষ হয়েছে। বিকাল 4টার দিকে আপনাদের বাসায় থাকবো। আপনি আপনার আব্বু আম্মুকে বলে দিয়েন। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, তোর জন্য অপেক্ষায় থাকবো। নিলয় ফোনটা কেটে দিল। বিকাল 4টায় নিলয় তার আব্বু আম্মু এবং তার বোনকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতর ঢুকে সোফায় বসে আছে। এমন সময় নীলা বলতে লাগলো। আপনারা সবাই বসেন, আমি আব্বুকে ডেকে আনতেছি। আব্বু হয়তো রুমে বসে কাজ করতেছে। নিলয়, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? সত্যি করে বলবে। হ্যাঁ, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি আজকে রাতেই তাকে বিয়ে করে নিয়ে চলে যাব বাসায়। নীলা, তুই কি বলিস? এখন নীলার সাথে চলে যাবি নাকি অনুষ্ঠান করবে তারপর তোদের বিয়ে দেব? অনুষ্ঠানের দরকার নেই, এমনিতেই আমি চলে যাব। তোমরা শুধু কাছে ডেকে আমাদেরকে বিয়ে করিয়ে দাও, আর কিছু চাই না আমি। ঠিক আছে, তুই যেটা বলেছিস সেটাই হবে। এখন তাহলে আমরা তোদের বিয়ের কথাবার্তা সেরে ফেলি। তোরা দুজন রুম থেকে যা। নিলয়, যাও রুমে যাও। নীলা নিলয়কে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলা নিলয়কে জড়িয়ে ধরল শক্ত করে। এটা দেখে নিলয় নীলাকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো। বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে নীলা। আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি নিলয়, তোমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। দুজন বেশ কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। প্রায় 1 ঘন্টা পর দুজন আবার চলে আসলো নিচে। এসে দেখে কাজী সাহেব বসে আছে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব নিলয় আর নীলার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করে নিলয়ের পরিবার নীলাকে নিয়ে চলে আসলো বাসায়। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলাকে নিয়ে চলে আসলো রুমে। দুজন অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। নিলয় আস্তে আস্তে নীলার দিকে এগিয়ে যেতে লাগলো। নীলার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে কিস করতে লাগলো আর আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর নিলয় নীলাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগলো।